আসসালামু আলাইকুম সবাইকে। প্রজেক্ট এইচ এর জীববিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার কোষ ও কোষের গঠন। আমরা গত ক্লাসে কোষ ও কোষের গঠনের মধ্যে পড়েছি যে একটা কোষের গঠন কিরকম হতে পারে এবং কোষের বাইরের যে আবরণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা অনন্য বৈশিষ্ট্য কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরের গঠনটা কি। আজকে আমরা আরো কিছু অঙ্গাণু নিয়ে আরো কিছু আবরণ নিয়ে কথা বলবো। আমরা যদি একটু রিক্যাপিচুলেট করি আগের ক্লাসের পড়াগুলো যে একটা আদর্শ উদ্ভিদ কোষে কি কি থাকে, তাহলে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম একটা আদর্শ উদ্ভিদ কোষে কিছু জড় পদার্থ থাকে, কিছু জীবিত পদার্থ থাকে। জড় পদার্থের মধ্যে ছিল উদ্ভিদ কোষের অনন্য আবরণ, যেটাকে আমরা বলি কোষ প্রাচীর, যার গঠন আমরা এর আগে পড়েছি। এর বাইরে ছিল কিছু সঞ্চিত পদার্থ, কিছু নিঃসৃত পদার্থ, কিছু বর্জ্য পদার্থ। এই হচ্ছে আমাদের জড় উপাদান। এবার আমরা যদি একটু সজীব উপাদান বা কোষস্থ সজীব বস্তুর কথা চিন্তা করি, তাহলে দেখো কোষের যে সজীব বস্তু বা কোষের যে ধাত্র, যে মাতৃকা, সাপোজ এটা যদি একটা কোষ হয়, এটা তো প্রাচীর। প্রাচীর বাদ দিয়ে কোষের ভেতরে যত যা কিছু আছে, এই কোষের ভেতরে সবকিছুকেই আমরা বলি হচ্ছে প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজমের পার্ট কি? প্রোটোপ্লাজমের পার্ট হচ্ছে প্রোটোপ্লাজমের চারপাশের একটা সজীব ঝিল্লি। এটা কিন্তু আগেকার কোষ প্রাচীরের মতো নির্জীব না বা জড় না, এটা হচ্ছে সজীব। সো এই সজীব অর্ধভেদ্য পর্দাটাকে বলা হয় কোষ ঝিল্লি। সো এই কোষ ঝিল্লি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দুইটাতেই থাকে। এরপরে কি আছে? এরপরে আছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। কোষের মধ্যে এই নিউক্লিয়াসটা বাদ দিলে কোষের যে প্রাণ কেন্দ্র আমরা বলতে পারি সেটা কি? সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস বাদ দিয়ে একটা কোষে যা যা আছে, কোষের ভিতরে যা যা দেখতে পাবা সবই হচ্ছে সাইটোপ্লাজমের অংশ। তাহলে কি? সাইটোপ্লাজমের অংশ। এখন সাইটোপ্লাজমের মধ্যে কি আছে? সাইটোপ্লাজমের মধ্যে মাতৃকা আছে এবং তার মধ্যে কিছু অঙ্গাণু আছে। আমাদের মেইন আজকে পড়ার টপিক হচ্ছে এই কোষ ঝিল্লি এবং কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে কিছু কিছু অঙ্গাণু আছে যে একদম সুন্দর করে সেগুলো একটা ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে, আর কিছু কিছু অঙ্গাণু আছে তাদের কিন্তু কোনো ঝিল্লি থাকে না, সেইগুলো ঝিল্লি ছাড়া ঝিল্লিবিহীন অঙ্গাণু হিসেবে থেকে যায় কোষে। এখন যেগুলো ঝিল্লি যুক্ত অঙ্গাণু, কোনগুলো ঝিল্লিবিহীন বা প্রাচীর যুক্ত প্রাচীরবিহীন, এইটা তোমাদের খুবই দরকার এবং এইটা আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি। মনে রাখবা, নেমোনিকটা যদি আমরা একটু লিখি, প্রোমাইসেরা। প্রোমাইসেরা। তাহলে প্রোতে হচ্ছে প্রোটিওজোম। দেখো, প্রোতে হচ্ছে প্রোটিওজোম। মাতে হচ্ছে দুইটা, মাতে হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট। হ্রস্ব ই বা ইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সো প্রতে হচ্ছে প্রোটিওজোম, মতে হচ্ছে দুইটা, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট। ইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর সেরা, শতে হচ্ছে সেন্ট্রিওল, আর রাতে হচ্ছে রাইবোজোম। সো প্রোমাইসেরা এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ঝিল্লিবিহীন অঙ্গাণু। সো এই গয়টা যদি আমরা মনে রাখতে পারি, এর বাইরে যাবতীয় যা আছে সবই হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। কি কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে, গোলগি বডি আছে, তারপরে তোমার প্লাস্টিড আছে, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য আরেকটা প্লাস্টিড। তারপরে কি? লাইসোজোম আছে। তারপরে আরো কি কি আছে? সেল ভ্যাকুল আছে, পারক্সিজোম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। আমরা সবকিছুই আলাদা আলাদা করে পড়বো। সো আসো, আমরা আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে প্লাজমা মেমব্রেন। তো প্লাজমা মেমব্রেন কোনটা? দেখো, আমরা আগের দিন যখন কোষের গঠনটা আঁকিয়েছি, আমরা এরকম একটা গঠন আঁকিয়েছিলাম, এরকম দুইটা স্তর দিয়েছিলাম, যার মধ্যে বাইরের স্তরটা কি ছিল? বাইরের এই স্তরটা ছিল কোষ প্রাচীর, রাইট? এটা একটা জড় আবরণ। এবং ভেতরের এই যে ভেতরের যেটা দেখতে পাচ্ছ, ভেতরের এই আবরণ, এটাই হচ্ছে কোষ ঝিল্লি। সজীব অর্ধভেদ্য। অর্ধভেদ্য বলতে কি বোঝায়? অর্ধভেদ্য মানে
অর্ধভেদ্য বা এটাকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল। সিলেক্টিভলি পারমিয়েবল মানে কি, এটা সিলেক্টিভ কিছু বস্তুকেই পারমিট করে এর মধ্যে দিয়ে যাওয়া আসা করার জন্য। এর মধ্যে দিয়ে কিন্তু সব কিছু যাবে আসবে না, শুধুমাত্র কিছু সিলেক্টিভ বস্তুই যাবে আসবে। এইটা কোষকে রক্ষা করার জন্য, কোষের হোমিওস্ট্যাসিসটা বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবকিছু যদি যাওয়া আসা করতো তাহলে কোষের ভেতরের যে কোষীয় ভারসাম্য, সেই ভারসাম্যটা বজায় থাকতে পারতো না। সো এই জন্য এই কোষঝিল্লি হচ্ছে একটা সজীব অর্ধভেদ্য পর্দা। এখন এই কোষঝিল্লির গঠন আসলে কিরকম, এই কোষঝিল্লির গঠন কিরকম এইটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা অনেক মতবাদ দিয়েছেন। অনেকে এটাকে বলেছে যে এটা হচ্ছে একটা একস্তরী পর্দা, অনেকে বলেছে যে না এটা একস্তরী না, এটা হচ্ছে দ্বিস্তরী, কেউ বলেছে না এটা ত্রিস্তরী, কেউ বলেছে এটা স্যান্ডউইচের মতো, কেউ বলেছে এটা একটা ইউনিট মেমব্রেন বা একক পর্দার মতো। তো আমাদের কিছু মডেল জানতে হবে যে এই প্লাজমা মেমব্রেনের বা প্লাজমা মেমব্রেনের আরেকটা নাম হচ্ছে বায়োমেমব্রেন। বায়োমেমব্রেন, এই বায়োমেমব্রেনের গঠনটা কিরকম সেই গঠনটা জানার জন্য আমাদেরকে বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন মডেল দিয়েছেন। সর্বপ্রথম যে একটা সুস্পষ্ট মডেল দেয়া হলো সেটার নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ মডেল কে দিলেন? ড্যানিয়েল এবং ড্যাভসন, ড্যানিয়েলি অ্যান্ড ড্যাভসন। সো আগে প্রথমে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই যে এতগুলো মডেল, এই এতগুলো মডেলের মধ্যে কমন একটাই জিনিস আছে, সবাই বলেছে যে প্লাজমা মেমব্রেন হচ্ছে লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। মূল উপাদানটা কিন্তু সবার সেম, মূল উপাদানটা সবাই সেম, সবাই বলেছে যে এটা লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। এখন সেই লিপিড আর প্রোটিন কিভাবে সাজানো থাকে সেইটাতে এটা একটু ডিফার করে। কিরকম? স্যান্ডউইচ মডেলটা কিরকম ছিল? স্যান্ডউইচ মডেল হচ্ছে একদম সরল, আমরা স্যান্ডউইচ খাই না, স্যান্ডউইচের কি থাকে? স্যান্ডউইচের দুই পাশে হচ্ছে ব্রেড থাকে আর মধ্যেখানে যে কোনো ফিলিং থাকতে পারে। সো এইখানেও স্যান্ডউইচ মডেলের ক্ষেত্রেও ব্রেড থাকে। ব্রেডটা কি? ব্রেডটা হচ্ছে প্রোটিন। সাপোজ এই যে দুইটা ব্রেড, সাপোজ চিন্তা করে এটা হচ্ছে দুইটা ব্রেড, এটা কিসের লেয়ার? প্রোটিনের লেয়ার। এটা হচ্ছে প্রোটিন, প্রোটিন, প্রোটিন। এর ভেতরে কি থাকে? এর ভেতরে ফিলিং থাকে ফসফোলিপিডের। এগুলো হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিডের গঠনটাও তোমাদেরকে বলবো, আগে দেখো এরকম ফসফোলিপিডের ফিলিং থাকে, উপরে থাকে নিচেও থাকে। তাহলে এই যে স্যান্ডউইচের মতো দেখতে যে মডেল সেটাকেই বলে কি? স্যান্ডউইচ মডেল। কে দিয়েছিল? ড্যানিয়েলি অ্যান্ড ড্যাভসন। এরপরে বিজ্ঞানী রবার্টসন বললেন যে না, এটা থাকে হচ্ছে একক পর্দা হিসেবে, এবং শুধু প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি না, যত ধরনের আমরা বললাম না ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবদ্ধ যতগুলো অঙ্গাণু আছে প্রত্যেকটার ঝিল্লি একই রকম। কিরকম? একক পর্দা। এই একক পর্দাটা কিরকম? ইনিও বললেন যে ঠিক আছে লিপিড আছে প্রোটিন আছে, মেনে নিলাম লিপিড প্রোটিন দুইটাই আছে, কিন্তু স্যান্ডউইচের মতো করে না। লিপিডের লেয়ার আছে, সাপোজ লিপিডের লেয়ার আছে, তার মধ্যে মধ্যে প্রোটিন আছে, লিপিডের লেয়ার তার মধ্যে মধ্যে প্রোটিন আছে। সো এইটা কে বললো? এটা বললো হচ্ছে বিজ্ঞানী রবার্টসন তার ইউনিট মেমব্রেন বা বাংলায় যদি আমরা বলি একক পর্দা হাইপোথিসিসে। সো দুইটা হাইপোথিসিস গেল, এর বাইরেও অনেকগুলো আছে, সবগুলো তোমাদের দরকার নাই, মেইন হচ্ছে এই কয়টাই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটার আমাদের একদম ডিটেলস খুঁটিনাটি সবকিছু জানতে হবে সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল কে দিয়েছে? সিঙ্গার অ্যান্ড নিকলসন। সিঙ্গার অ্যান্ড নিকলসন কত সালে? 1972 সালে। দেখো খুব বেশি দিন কিন্তু না, এই কিছু কয়েক বছর আগেই, ধরো 50 বছর আগে এরকম। সো কত? 1972 সালে, আমাদের স্বাধীনতা যুদ্ধের এক বছর পর। সেই সালটা কিন্তু মনে রাখতে হবে। ফ্লুইড মোজাইক মডেল কে দিলেন? ড্যানিয়েল অ্যান্ড সিঙ্গার অ্যান্ড নিকলসন। কত সালে? 1972 সালে। সো এই ফ্লুইড মোজাইক মডেলে কি আছে, কিভাবে আছে, কিভাবে আঁকাতে হবে, এই সব কিছু কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমরা শুরুতে আসি, ফ্লুইড মোজাইক মডেলটা আমরা একটু আঁকাই। আমরা অলরেডি বলেছি যে
গঠনের মধ্যে লিপিড থাকবে, প্রোটিন থাকবে, এইটুকু তো আমরা অলরেডি জানি, তাই না? লিপিড থাকবে, প্রোটিন থাকবে। শুরুতে আসি লিপিড। লিপিডটা কি? লিপিডটা হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড। ফসফোলিপিড মানে তাহলে কি? আমরা ফসফোলিপিডকে যদি ব্রেক ডাউন করি তাহলে কি পাবো? ফসফো অ্যান্ড লিপিড, মানে ফসফেট পাবো আর লিপিড পাবো। তাহলে এটার গঠনটা কিরকম হয়? এটার গঠনে একটা হেড থাকে আর এই যে দেখো টেল থাকে। দেখো এটা দেখে মনে হচ্ছে না যে এটা হচ্ছে মাথা আর এটা হচ্ছে লেজ, তাই তো? তো এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে লেজ। মাথাটা হচ্ছে ফসফেট, আর লেজটা হচ্ছে লিপিড। লতে লেজ, লতে লিপিড। তাহলে ফসফেট লিপিড। কিভাবে এই ফসফোলিপিডটা গঠিত হলো বোঝা গেল। ফ্লুইড মোজাইক মডেলের যে লিপিড, সেই লিপিডটা হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড তাহলে কি থাকে? নামের মধ্যে আছে, ফসফেট থাকে, লিপিড থাকে। ফসফেটটা কি? ফসফেটটা হচ্ছে এই হেড, আর লিপিডটা কি? লিপিডটা হচ্ছে টেল। তাহলে আমাকে বলো তো, তেল বা লিপিড, স্নেহ জাতীয় যে পদার্থগুলো আছে বা তেল জাতীয়, লিপিড জাতীয় যে পদার্থগুলো আছে, সেইটা পানিকে আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে? বলো। তেল জাতীয় পদার্থ পানিকে আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে? আমরা জানি তেল হচ্ছে পানিকে বিকর্ষণ করে, এই দুইটা একটা আরেকটার সাথে মিশতে চায় না। তাহলে এই পুরো ফসফোলিপিড অণুটার মধ্যে এই লিপিড পার্ট বা যেটা টেল, লেজ যেটা, সেই লেজটা হবে পানি বিকর্ষী। পানি বিকর্ষী, বা আমি যদি ইংলিশে লিখি তাহলে হচ্ছে হাইড্রোফোবিক। তোমরা জানো হয়তো অনেকে ফোবিয়া, ফোবিয়া মানে হচ্ছে ভয় পাওয়া, কোনো জিনিসকে ভয় পাওয়া, কোনো জিনিস থেকে দূরে থাকতে চাওয়া, সেটাই হচ্ছে কি? ফোবিয়া। তাহলে কি? হাইড্রো মানে হচ্ছে ওয়াটার, ওয়াটার থেকে যেটা দূরে থাকতে চায়, যেটা ওয়াটারকে বিকর্ষণ করে, সেটাই হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে এই ফসফেটে, এই ফসফোলিপিডে এই যে ফসফোলিপিডটা আমরা দেখছি, এই ফসফোলিপিডের মধ্যে এইটা হচ্ছে তার ফসফেট হেড, এটা হচ্ছে তার লিপিড টেল, এবং এইটাই হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে তোমরা যদি উল্টা করে চিন্তা করো, দুইটা মনে রাখার কোনো দরকার নেই, যেখানে একটা মনে রাখবে। এটা যদি হাইড্রোফোবিক হয়, এটা হচ্ছে হাইড্রোফিলিক। ফিলিয়া মানে কোনো কিছু পছন্দ করা, কোনো কিছু পছন্দ করাকে বোঝাতে ফিলিয়া ওয়ার্ডটা ইউজ করা হয়। তাহলে এটা পানিকে পছন্দ করে, এটা হচ্ছে হাইড্রোফিলিক, এটা হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে এই হচ্ছে আমাদের লিপিড আর প্রোটিনের মধ্যে লিপিডের যে গঠন আছে, সেই লিপিডের গঠন। এখন আমরা দেখি লিপিডটা সাজানো থাকে কিভাবে। আমরা আগে দেখব লিপিড কিভাবে সাজানো থাকে, তারপরে আমরা প্রোটিনের গঠনটা দেখব। ঠিক আছে? লিপিড সাজানো থাকে দুইটা লেয়ারে। লিপিড সাজানো থাকে দুইটা লেয়ারে। দেখো এটা যদি একটা লেয়ার হয়, প্রথমে একটা লেয়ার আমি আঁকাই। তো এটা হচ্ছে একটা লেয়ার, নিচের দিকে আরেকটা লেয়ার। তাহলে এরকম দুইটা লেয়ারে লিপিড থাকে। কোন লিপিড থাকে? ফসফোলিপিড। কয়টা লেয়ারে থাকে? দুইটা লেয়ারে। সো বাই লেয়ার, এই জন্য এটাকে বলে ফসফোলিপিড বাই লেয়ার। ফ্লুইড মোজাইক মডেলের প্রথম পার্টটা তাহলে কি হলো? ফ্লুইড মোজাইক মডেলের প্রথম পার্টই হচ্ছে এই ফসফোলিপিড বাই লেয়ার। এরপর আমরা কি বলেছি? এখানে থাকে হচ্ছে প্রোটিন। প্রোটিনটা কিরকম ভাবে থাকে দেখো, কিছু কিছু প্রোটিন এই দুইটা লেয়ারের মাঝে থাকে। সাপোজ এখানে তো আরো আছে, আমি প্রোটিনটা আঁকবার জন্য এখানে আর দেই নাই। তো দেখো এই প্রোটিনটা, এটা একটা প্রোটিন হলো, এই প্রোটিনটা দুইটা লেয়ারের মধ্যে আছে না? তো এই প্রোটিনটাকে বলে হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন।
ইন্টিগ্রাল প্রোটিন। সো এটা দুইটা লেয়ারের মধ্যেখানে থাকবে ইন্টিগ্রাল প্রোটিন। কিছু কিছু প্রোটিন থাকে পেরিফেরিতে, মানে কি বাইরের দিকে, এই যে এটা কি বাইরের দিকে, এটা কিন্তু দুইটার মধ্যে নাই, দুইটা কোষের বাইরের দিকে আছে, বা লেয়ারের ফসফোলিপিড বাইলেয়ারের বাইরের দিকে আছে, সো বা প্রান্তের দিকে আছে, তাহলে এটাকে বলে হচ্ছে পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন। সো ইন্টিগ্রাল প্রোটিন গেল, পেরিফেরাল প্রোটিন গেল। কিছু কিছু প্রোটিন কি করে, এই লিপিডের মাথার উপরে উঠে বসে থাকে, লিপিডের সাথে লেগে থাকে। এটাকে কি বলবো, লিপিডের সাথে যেহেতু লেগে আছে, এগুলো লিপিড লেয়ার না, এটা লিপিডের সাথে যদি লেগে থাকে এটাকে আমরা বলবো লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে দেখো আমরা তিন ধরনের প্রোটিন পেলাম, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। কোনটা কিভাবে থাকে শেষ না, দেখো এভাবেই কিন্তু পরীক্ষার হলে আঁকাইতে হবে তোমাদেরকে, আঁকানোর নিয়ম হচ্ছে এটাই। তাহলে আমাদের মেইন যে দুইটা জিনিস ফসফোলিপিড বাইলেয়ার আর প্রোটিন, মানে লিপিড আর প্রোটিন, এই দুইটা কিন্তু শেষ। এর বাইরেও এখানে আরো কিছু কিছু জিনিস থাকে। কি থাকে বলতো, থাকে হচ্ছে কোলেস্টেরল। এই যে এই লেয়ারের মধ্যে মধ্যে যেমন প্রোটিনও থাকে, প্রোটিনের সাথে সাথে এই লেয়ারের মাঝে মাঝে কোথাও কোথাও কোলেস্টেরল থাকে। এই কোলেস্টেরলটা যেটাকে ফ্লুইডিটি দেয়, ফ্লুইডিটি কিভাবে দেয় পরে বলতেছি সেটা। তাহলে মধ্যে 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 এই লিপিড লেয়ারের মধ্যে কোলেস্টেরল এক ধরনের লিপিড, তাই না? তো ফসফোলিপিডের সাথে সাথে কি থাকে, কোলেস্টেরল থাকে। তাহলে কোলেস্টেরল থাকলো। এর বাইরে কি থাকে, এর বাইরে কিছু মুছে দেই, এর বাইরে কিছু কার্বোহাইড্রেট অণু থাকে। এই ছোট ছোট একদম ছোট ছোট কার্বোহাইড্রেট অণু থাকে। এইগুলো কোথায় থাকে বলতো, কিছু কিছু অণু এই প্রোটিনের সাথে লেগে থাকে, অর্থাৎ এই প্রোটিনের সাথে কিছু অণু লেগে আছে। এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেটের অণু, প্রোটিনের সাথে লেগে আছে। আবার কিছু কি করে, কিছু কিছু হচ্ছে লিপিডের সাথে লেগে থাকে। ঠিক আছে, তাহলে কিছু কার্বোহাইড্রেট লেগে থাকে প্রোটিনের সাথে, কিছু লেগে থাকে লিপিডের সাথে। যেটা প্রোটিনের সাথে লেগে থাকে সেটাকে আমরা বলি কি, গ্লাইকোপ্রোটিন। আর যেটা লিপিডের সাথে লেগে থাকে সেটাকে কি বলি, গ্লাইকোলিপিড। তাহলে আরো কি কি থাকে, এখানে থাকে হচ্ছে গ্লাইকো, এখানে লিখি গ্লাইকোলিপিড থাকে আর গ্লাইকোপ্রোটিন থাকে। এই গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন দুইটাকে একসাথে বলে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড দুইটাকে আমরা একসাথে কি বলবো, গ্লাইকোক্যালিক্স। তাহলে এই যে দেখো আমরা যে আঁকালাম, এইটাই হয়ে গেছে আমাদের কোষ ঝিল্লির বা প্লাজমা মেমব্রেনের বা বায়ো মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল। সো এটাই হচ্ছে সেই ফ্লুইড মোজাইক মডেল। এবার আসো আমরা গঠনের মধ্যে যা যা ছিল সেগুলো সব পড়ে ফেলেছি কিনা দেখি। দেখো মেমব্রেন প্রোটিন পড়ছি, যে মেমব্রেনে কি কি প্রোটিন থাকে, কি কি প্রোটিন থাকে বলো আমার সাথে, ইন্টিগ্রাল, পেরিফেরাল, লিপিড সম্পৃক্ত। কোনটা কোথায় থাকে সব হয়ে গেল, তুমি চিত্রের মধ্যে একটা ইন্টিগ্রাল, একটা পেরিফেরাল, একটা লিপিড সম্পৃক্ত দেখালেই হবে। অ্যাটলিস্ট একটা একটা করে তিনটাই দেখাবা। এরপরে কি ফসফোলিপিড বাইলেয়ার। বাইলেয়ার কেন বলছে তাহলে বোঝা গেল, ফসফোলিপিড বাইলেয়ার যখন এটাকে মার্কিং করবা তখন এই যে এইভাবে একসাথে একপাশে মার্কিং করতে হবে, তো যখন লেবেল করবা একপাশে করবা লেবেলিং, তখন এই দুইটা এভাবে টান দিয়ে তুমি হচ্ছে বাইলেয়ার লিখবা, ফসফোলিপিড বাইলেয়ার লিখবা। কখনো তোমরা কিন্তু এই ভুলটা করো, কি ভুল করো তোমরা, একটাতে দাগ দিয়ে বলো ফসফোলিপিড বাইলেয়ার। এই একটা লেয়ার কি, এটা কি ফসফোলিপিডের বাইলেয়ার হয়েছে? তুমি যদি এটাকে একটা দাগ দিয়ে বলো যে না এটা বাইলেয়ার, তাহলে কি টিচার বিশ্বাস করবে যে এটা বাইলেয়ার? টিচার ভাববে তুমি বাইলেয়ার কি জিনিস বোঝোই নাই। সো এই জন্য কিন্তু এই দুইটাকে টান দিয়ে তারপরে তোমাকে লিখতে হবে, এটা হচ্ছে দুইটা মিলে ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে গেল, এরপরে কি
পোলার হেড, নন পোলার লেজ। পোলার মানেই হচ্ছে তোমার পানি আকর্ষী, পানি আকর্ষী। আমরা হাইড্রোফিলিক হাইড্রোফোবিক যেটা বললাম সেটা একই জিনিস। আর লেজটা হচ্ছে নন পোলার। এর বাইরে কি দেখলাম? কোলেস্টেরল দেখলাম, গ্লাইকোক্যালিক্স দেখলাম। গ্লাইকোক্যালিক্স কি? গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড। এইবার এই গঠনটা দেখো, এই যে প্রোটিনগুলো আছে, প্রোটিনগুলো কি মনে হচ্ছে না যে এই লিপিডের সাগরের মধ্যে প্রোটিন একটু একটু করে ভেসে আছে? দেখো উপর থেকে যখন দেখবা তখন মনে হবে যে লিপিডের সাগরের মধ্যে প্রোটিন ভেসে আছে। এটা দেখতে অনেকটা কিসের মতো লাগে জানো? সাগরের মধ্যে যখন বিভিন্ন আইসবার্গ ভেসে থাকে তখন মনে হয় যে এই ফ্লুইড মোজাইক মডেলটা দেখলেও এরকম মনে হয়। লিপিড লেয়ারটাকে মনে হয় সাগর, আর তার মধ্যে এই প্রোটিনটা হচ্ছে আইসবার্গের মতো বা হচ্ছে ওই বরফের খণ্ডের মতো এগুলো ভেসে আছে। তো এই জন্য এই মডেলটাকে বলা হয় আইসবার্গ মডেল। আইসবার্গ মডেল। এখন আইসবার্গ মডেলে এটার নামকরণ করা হয়েছে আইসবার্গ মডেল। এখন এইখানে আবিষ্কার করছেন বিজ্ঞানীরা আরো বেশি গবেষণা করে দেখতে পাইছে এই ফ্লুইড মোজাইক মডেলের এই গঠনটা সবসময় এরকম থাকে না। এগুলো একটা আরেকটা জায়গা পরিবর্তন করে। মানে কি, সাপোজ এই লেয়ারের মধ্যে, দুইটা লেয়ারের মধ্যে না, একই লেয়ারের মধ্যে এই প্রোটিনগুলো, এই লিপিডগুলো সবাই জায়গা পরিবর্তন করতেছে, সবার মুভমেন্ট হচ্ছে। এর জায়গায় ও চলে যাচ্ছে, ওর জায়গায় এই চলে আসছে। এই মুভমেন্টটাকে কি বলে জানেন? মুভমেন্টটাকে বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এটা তোমাদের খতে আসে যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কি। তাহলে এই ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে ফ্লুইড হিসেবে কাজ করে কোনটা? যে ফ্লুইড আর মোজাইক যেটা বলছি, ফ্লুইডের মধ্যে মোজাইক, ফ্লুইড হিসেবে কাজ করে কোনটা? এই লিপিড লেয়ারটা হচ্ছে ফ্লুইডের মতন লাগে। আর ফ্লুইডের মধ্যে 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 মোজাইক হচ্ছে এই প্রোটিনগুলো। এখন ফ্লুইড কি কখনো এক জায়গায় স্থির থাকে? ফ্লুইড তো স্থির থাকে না। ফ্লুইড কি জায়গা পরিবর্তন করে নিজের। সো এই লিপিডের যে অণুগুলো আছে, প্রোটিনের যে, এরা হচ্ছে নিজেরা একটা আরেকটার সাথে জায়গা পরিবর্তন করে। এই জায়গা পরিবর্তন করাটাকেই বলে হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তো এই হচ্ছে আমাদের কোষ ঝিল্লির গঠন। এখন এই কোষ ঝিল্লির কিছু রূপান্তরিত অবস্থা আছে। আমরা কি জানি? দেখো, এটা যদি একটা সেল হয়, এটাই সাপোজ হলাম কোষ ঝিল্লি। আমরা কোষ প্রাচীরটাকে বাদ দিলাম, আমরা কোষ প্রাচীর নিয়ে এখন কথা বলতেছি না। তো এটা হচ্ছে কোষ ঝিল্লি দিয়ে আবৃত একটা কোষ। আমরা কোষ প্রাচীরটা অলরেডি রিমুভ করে ফেলছি। এখন কোষের প্রয়োজনে এই কোষ ঝিল্লিটা রূপান্তরিত হয়। কিরকম রূপান্তরিত হয়? দেখো, কখনো কখনো এই কোষ ঝিল্লিটা এরকম আঙ্গুলের মতো অনেকগুলো অভিক্ষেপ তৈরি করে। কেন তৈরি করে? যেসব কোষকে খাবার শোষণ করতে হয়। দেখো, এটা যদি শুধু এইরকম থাকতো তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত? কম ক্ষেত্রফল, জাস্ট এতটুকু ক্ষেত্র। বাট এই জিনিসটা যখন এমন 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 করে এরকম আঙ্গুলের মতো মতো অভিক্ষেপ তৈরি করছে, তাহলে দেখো সেম জায়গার মধ্যে আমি যদি একটা লম্বা আঁকি, এটার ক্ষেত্রফল কম হবে। বাট এইরকম করে যদি আঁকি, এই লম্বাটাকে আমি পরে টানলে ক্ষেত্রফল অনেক বেড়ে যাবে না? সো ক্ষেত্র বাড়াতে হয় যখন আমাকে কোনো কিছু শোষণ করতে হবে। ক্ষেত্র যত বেশি হবে, শোষণ তত বেশি হবে। স্পেশালি আমাদের পরিপাকতন্ত্রের কোষগুলোকে আমাদের পুষ্টি শোষণ করবে না। সো ওখানে কোষগুলোর যদি এরকম ছোট বা হচ্ছে যদি তার ক্ষেত্রফল যদি কম থাকে, তাহলে কি সে বেশি শোষণ করতে পারবে? পারবে না। র্যাদার যদি এইরকম ভাবে এগুলো আঙ্গুলের মতো প্রক্ষেপ তৈরি করে, তাহলে কিন্তু তার শোষণ তলটা অনেক বেড়ে যাবে। তখন সে অনেক বেশি খাবার, পুষ্টি উপাদান, পানি, লবণ সব শোষণ করতে পারবে। সো এই যে এই পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটাকে বলে হচ্ছে এই আঙ্গুলের মতো অভিক্ষেপ। যে কোনো আঙ্গুলের মতো অভিক্ষেপকে বলে হচ্ছে ভিলাই। ভিলাই। আর যেহেতু এটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখতে হয়, এটাকে বলে হচ্ছে মাইক্রোভিলাই। তাহলে বোঝা গেল? মাইক্রোভিলাই কিন্তু এই কোষ ঝিল্লিটাই পরিবর্তিত হয়ে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করে কিসে? মাইক্রোভিলায় পরিণত হচ্ছে। তাহলে কোষ ঝিল্লির বিশেষ একটা অবস্থা হচ্ছে এই মাইক্রোভিলাই।
আবার যদি কোষের মধ্যে কোনো জিনিস প্রবেশ করাইতে হয়, সাপোজ বাইরে থেকে কোনো একটা বস্তু, একটা বস্তু এটা কোষের মধ্যে প্রবেশ করাতে হবে, তখন কি করবে জানো? কোষ এইরকম ভাবে ভেতর দিকে একটা অভিক্ষেপ তৈরি করবে, তারপরে এটা এখানে আসবে, এসে তারপর এটাকে পুরোপুরি এনসার্কেল করে ভেতরে নিয়ে নেবে। এখন যদি কোনো সলিড হয় বা কঠিন পদার্থ হয়, তাহলে এই যে ভেসিকল মানে কি একটা গহ্বর, একটা পর্দাপূর্ণ গহ্বর, তাহলে পর্দাপূর্ণ গহ্বর তৈরি হচ্ছে না? এই গহ্বরের মধ্যে যদি কোনো কঠিন পদার্থ থাকে তাহলে সেটাকে আমরা বলি ফ্যাগোসাইটিক গহ্বর। কি বলি? ফ্যাগোসাইটিক গহ্বর, ফ্যাগোসাইটিক গহ্বর বা ফ্যাগোসাইটিক ভেসিকল। আর যদি কোনো তরল পদার্থ থাকে, যদি কোষ এরকম ভেসিকল তৈরি করে কোনো তরল পদার্থ বাইরে থেকে গ্রহণ করে, তাহলে এটাকে আমরা বলি পিনোসাইটিক ভেসিকল। পিনোসাইটিক ভেসিকল, ঠিক আছে? তাহলে এই গেল ফ্যাগোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল। আর কি থাকে? আর এক ধরনের গহ্বর তৈরি হয় যেখানে টোনোফাইব্রিল মানে বিভিন্ন ধরনের তন্তু এখানে এসে জমা হয়, সেইটাকে কি বলে? সেইটাকে বলে ডেসমোজোম। এই চারটা হচ্ছে কোষঝিল্লির বিশেষ অবস্থা। কোষঝিল্লি বিভিন্ন কাজ সম্পাদনের জন্য পরিবর্তিত হয়ে হয়ে এই গঠনগুলো তৈরি করে, ঠিক আছে? এই হচ্ছে কোষঝিল্লির বিশেষ অবস্থা। এবার কোষঝিল্লির কাজ কি? কাজ তোমরা সবাই জানো, আলাদা আলাদা ভাবে বলার কিছুই নাই। কাজের মধ্যে কি? কোষকে গঠন দিবে, কোষকে রক্ষা করবে। এই যে কোষের ভেতরে বিভিন্ন জিনিসপত্রের আদান প্রদান করতেছে না, বিভিন্ন জিনিসপত্রের আদান প্রদান করবে, কোষের হোমিওস্ট্যাসিস সেটাও রক্ষা করবে। কোষের এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলো শোষণ করবে, একটা চ্যানেল হিসেবে কাজ করবে, যেন এই গুরুত্বপূর্ণ পদার্থগুলো কোষের ভেতর থেকে বাইরে যেতে পারে, বাইরে থেকে ভেতরে আসতে পারে। সো এই সব কিছুই হচ্ছে কোষঝিল্লির কাজ। বিভিন্ন এরা হরমোন তৈরি করবে, নিউরোট্রান্সমিটার তৈরি করবে, এগুলো তৈরি করে সে কোষকে বিভিন্ন অন্যান্য কোষের সাথে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করবে। সো এই হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। ওকে, তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে এই যে কোষঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলটা আমরা আঁকালাম, এই ফ্লুইড মোজাইক মডেলটা তোমরা নিজেরা আঁকাবা, প্র্যাকটিস করবা, অ্যান্ড তারপরে তোমরা এটা কিন্তু গ্রুপে দিবা। অ্যান্ড অবশ্যই বই দেখে আঁকানো যাবে না, বই দেখে আঁকায় কিন্তু কোনো লাভ নাই। সো দেখো, এই মোটামুটি এখানে আর তেমন কিছু নাই। এখানে একটা কথা, তোমাদের একাডেমিক এটা খুব বেশি দরকার নাই, বাট তারপর আমি একটু বলে রাখি। দেখো, এটা হয়তো হচ্ছে কোষের বাইরের দিক, বাইরের দিক, এটা হচ্ছে কোষের ভেতরের দিক। মানে আমি যদি এরকম একটা কোষ আঁকাই, দেখো এরকম যদি একটা কোষ আঁকাই, এটা যদি একটা কোষ হয়, সাপোজ আমি এতটুকুর প্লাজমা মেমব্রেন নিয়েছি, এতটুকু, তাহলে এটা কি? এটা এই সারফেসটা কোষের ভেতরের দিকে, আর এটা হচ্ছে কোষের বাইরের দিকে। তো সেম জিনিসটাই আমি এখানে করেছি। এটাকে একটু যদি আরো মাইক্রোস্কোপিক আকারে দেখি, তাহলে এটা হচ্ছে বাইরের দিক, এটা হচ্ছে ভেতরের দিক। গ্লাইকোক্যালিক্স মানে কি? গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড সবসময় কোষের বাইরের দিকে দিবা, ঠিক আছে? কোষের ভেতরের দিকে কিন্তু গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোলিপিড দিব না, দিব না, দিব না। সবসময় এটা কোথায় দিব? কোষের বাইরের দিকে দিব। এটা সবসময় কোষের বাইরের দিকে থাকে, সেই জন্য কিন্তু এটাকে কোষের চিহ্নিত কারকও বলা হয়। তো তোমরা ফিগার আঁকানোর সময় অনেক সময় এটা ভুল করো, যে এটা বাইরেও দাও, ভেতরেও দাও, ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা সেদিকে দাও, বাট গ্লাইকোক্যালিক্স কিন্তু সবসময় দিতে হবে কোষের বাইরের দিকে। আর যখন ছবি আঁকাবা, চিত্র যখন আঁকাবা, তখন লিখে দিবা এটা হচ্ছে বাইরের দিক, এটা হচ্ছে কোষের ভেতরের দিক, কোষের বাইরে, কোষের ভেতরে। যখন লেবেল করবা, লেবেল একদম এক পাশে করবা, তার টেনে 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 এক পাশে লেবেল করবা। বাইরে রাখানোর সময় দুইটা দিয়ে মার্কিং করবা। সো যা যা বললাম এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা ছবিটা আঁকিয়ে ফেলবা, আঁকিয়ে গ্রুপে দিবা। যদি কোনো ভুল থাকে, কোনো প্রবলেম থাকে, আমি দেখে দিব, ঠিক আছে? সো এরপরে আমরা আসি সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে, আমরা সরাসরি চলে আসি। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আমাদের প্রথম আজকে পড়ার অঙ্গাণু হচ্ছে কি? রাইবোজোম। দেখো আমরা যখন পড়েছিলাম প্রোমাইসেরা, প্রোমাইসেরা, রাতে কি ছিল? রাতে রাইবোজোম। রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে ঝিল্লিবিহীন একটা অঙ্গাণু।
রাইবোজোম হচ্ছে এমন একটা অঙ্গাণু যেটা সকল ধরনের কোষে থাকে। আমরা পড়েছি যে কোষ নিউক্লিয়াসের সুকেন্দ্রিকতার উপরে ভিত্তি করে কোষ হচ্ছে দুই রকমের, আদি কোষ, প্রকৃত কোষ বা প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। দুই ধরনের কোষেই কিন্তু এই রাইবোজোম দুই ধরনের কোষেই থাকে, দুই ধরনের রাইবোজোম থাকে, বাট সব ধরনের কোষে রাইবোজোম অবশ্যই উপস্থিত থাকবে। তাহলে রাইবোজোমের আবিষ্কারককে, নামকরণকে এটা আমাদেরকে জানতে হবে। সবার প্রথমে বিজ্ঞানী ক্লড এরকম কিছু দানাদার বস্তু দেখতে পান। তিনি কিন্তু এইটার নাম রাইবোজোম বলেন নাই, তিনি কি বলেছিল, তিনি এটার নাম বলেছিলেন মাইক্রোজোম। যেহেতু ছোট অনেক বেশি সেহেতু তিনি বলেছিলেন মাইক্রোজোম। আলটিমেটলি রাইবোজোম আবিষ্কার করেন এবং নামকরণ, আবিষ্কার প্লাস নামকরণ কে করেন? বিজ্ঞানী প্যালেট। সো এটা আমাদেরকে একটু জানতে হবে। বিজ্ঞানী ক্লড কি করেন? মাইক্রোজোম নামকরণ করেন। আর বিজ্ঞানী প্যালেট হচ্ছে এটা আবিষ্কার ও নামকরণ করেন যে এটা হচ্ছে রাইবোজোম। তাহলে রাইবোজোম আমরা যদি একটু দেখি, যেগুলো প্রোক্যারিওটিক রাইবোজোম, তোমার আমার কোষে যে রাইবোজোমটা আছে সেটা দেখতে কিরকম, সেটা হচ্ছে খানিকটা এরকম, এই যে একটা ইউনিট থাকে নিচের দিকে, আরেকটা ইউনিট থাকে, এরকম দুইটা ইউনিট থাকে রাইবোজোমের। তো রাইবোজোমটা কি দিয়ে তৈরি? রাইবোজোম হচ্ছে মেইনলি দুইটা জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে আরএনএ আর প্রোটিন। আমাদের জীবে যত কোষের যত অর্গানেলি দেখবা, যত অঙ্গাণু দেখবা, ম্যাক্সিমাম অঙ্গাণুতেই কিন্তু দেখবা গঠন হচ্ছে দেয় প্রোটিন। প্রোটিনটা কমনই থাকে, প্রোটিনের বাইরে ম্যাক্সিমাম ক্ষেত্রে লিপিড থাকে, লিপিড ছাড়া এই যে আরএনএ, নিউক্লিক অ্যাসিড যে কোনো এগুলো থাকতে পারে। তাহলে দেখো আমরা যখন ছোটবেলায় পড়তাম যে প্রোটিন হচ্ছে আমাদের দেহ গঠন করে, কিভাবে প্রোটিন দেহ গঠন করে দেখো, প্রত্যেকটা কোষ, কোষের ঝিল্লি, কোষের অর্গানেলি যত অঙ্গাণু, ছোট ছোট যত অঙ্গাণু আছে সবকিছুর গঠনের মেইন একটা উপাদানই হচ্ছে কি? প্রোটিন। তাহলে এই জন্য আমাদের দেহ গঠনের জন্য সবচেয়ে বেশি কোনটা দরকার? প্রোটিন দরকার। তাহলে প্রোটিন থাকে, আর কি থাকে? আরএনএ থাকে। এখন আরএনএ না অনেক রকমের হইতে পারে, আমরা পড়বো, আমরা এই চ্যাপ্টারে পরে যে পড়বো যে আরএনএ এর প্রকারভেদ কি কি আছে। এখানে কোন আরএনএ থাকে? যেহেতু রাইবোজোমে থাকে, রাইবোজোম মানে আর রাইবোজোম, এই জন্য এটাকে বলা হয় আর আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ বা সংক্ষেপে এত বড় না বলে জাস্ট আর আরএনএ বলা হয়। তাহলে এটা কি দিয়ে তৈরি? মেইনলি এটা হচ্ছে আর আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এটার অনুপাত কত থাকে? দুইটার অনুপাত থাকে 1:1, মানে সেম অনুপাতে। আরএনএ যতখানি থাকবে প্রোটিনও ততখানি থাকবে, ততখানি অনুপাতে তৈরি করবে হচ্ছে আমাদের রাইবোজোম। এখন রাইবোজোম কি কি প্রকার আছে দেখো। রাইবোজোম হচ্ছে দুই প্রকার, 70S 80S। 70S কোথায় থাকে? 70S থাকে প্রোক্যারিওটিক সেলে বা আদি কোষে, আর 80S থাকে হচ্ছে প্রকৃত কোষে। এর বাইরে 77S বলে একটা পাওয়া গেছে, যেটা পাওয়া যায় হচ্ছে ছত্রাকে। বাট আমরা এইটাকে প্রকারভেদের মধ্যে বলবো না, আমাদের যদি জিজ্ঞেস করে তাহলে আমরা এই দুইটাই বলবো যে দুই প্রকার, 70S 80S। 70S পাওয়া যায় আদি কোষে আর 80S পাওয়া যায় প্রকৃত কোষে। আর যদি এরকম বলে এমসিকিউতে যে 77S কোথায় পাওয়া গেছে, তখন একটু মনে রাখবা যে এটা পাওয়া গেছে ছত্রাকে। তাহলে এই যে এস, দেখো আমাদের এখানে কি লেখা? এস লেখা। এস মানেটা আসলে কি? এস মানে কি? এস হচ্ছে ভেদবার্গ ইউনিট। শুরুর এসটা হচ্ছে সাইলেন্ট থাকে, ভেদবার্গ ইউনিট। তো এই ভেদবার্গ ইউনিট মানে কি? আমি যদি খুব ইজিলি বলি, একটা যন্ত্র আছে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউজ যন্ত্র বলা হয় এটাকে। সেন্ট্রিফিউজ মানে কি? তলানি পড়া কোনো কিছু, ওটা ঘুরে, ধরো আমরা যখন একটা টেস্ট টিউব দিয়ে দিই, ওইটা একটা সার্টেন পরিমাপে ঘুরতে থাকবে। ঘোরার পরে কিছুক্ষণ যদি আমি স্থির করে রেখে দিই, তাহলে দেখা যাবে সেখানে তলানি পড়বে, যেগুলো ভারী সেগুলো নিচে তলানি পড়তে থাকে। সো এই যে তলানি পড়বে, রাইবোজোমও কি নিচে তলানি পড়ে যায়। তো এই যে তলানি পড়বে, এই তলানি পড়ার হার কত? একটা সার্টেন টাইমে কতখানি তলানি পড়তেছে, এইটার উপরেই বেস করে এই ভেদবার্গ ইউনিটটা তৈরি করা হয়েছে, যে কতটুকু হারে এটা সেন্ট্রিফিউজ হয় বা কতটুকু হারে তলানি জমে। তো এই জন্য
এইটা করেই দেখা গেছে যে প্রকৃত কোষের যেগুলো সেগুলো হচ্ছে 8ts, আর যেগুলো আদি কোষে সেগুলো হচ্ছে 7ts। এখন আমরা দেখেছি, যখন আমি শুরুতেই একটা ছবি আঁকালাম, দেখো শুরুতেই এই ছবিটা আরেকবার একটু দেখো, এটার কি দুইটা ইউনিট দেখা যাচ্ছে না, দুইটা সাব ইউনিট মিলে হচ্ছে একটা রাইবোজোম। কি কি সাব ইউনিট থাকে? 7ts এর সাব ইউনিট থাকে 50 আর 30, আর 8ts এ থাকে হচ্ছে 60 আর 40। দেখো যোগ করলে কিন্তু কখনোই মিলবে না, কারণ এটা এমন না যে ভাগ করে করে কোনটা কতখানি সেডিমেন্ট হচ্ছে, সেডিমেন্ট তলানি পড়ার তলানি ইংরেজি কি সেডিমেন্ট, কোনটার কতখানি সেডিমেন্ট হচ্ছে সেটার উপরে ভিত্তি করে এই ইউনিট বা এই মানগুলো দেয়া হয়েছে। এটা কিন্তু তুমি যোগ করলে নরমালি মিলবে না। সো এই হচ্ছে সাব ইউনিট, সাব ইউনিট। আর আমরা কি জানি কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি, আরএনএ দিয়ে তৈরি। কোনটার প্রোটিন কত প্রকার, কোনটার আরএনএ কত প্রকার, এমসিকিউ এর জন্য তোমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে। 70s এর সবকিছু একটু কম কম, এটার প্রোটিন হচ্ছে 52 ধরনের আর আরএনএ হচ্ছে 3 ধরনের, 5 16 23, 5 16 23। আর যেটা প্রকৃত কোষের বা ইউক্যারিওটিক সেলের 8ts, সেটা সবকিছু একটু বেশি, এটার প্রোটিন হচ্ছে 80 ধরনের আর আরএনএ হচ্ছে 4 ধরনের, 5, 5.8, 18, 28। সো এই হচ্ছে আমাদের রাইবোজোমের গঠন, 70s রাইবোজোম, 80s রাইবোজোমের গঠন। এখন রাইবোজোমের কাজ কি বলতো? রাইবোজোমের কাজ কি? যারা একবার হলেও পড়েছো বা এর আগে কোষের চ্যাপ্টার পড়েছো, 8 পড়েছো, তারা কিন্তু জানো রাইবোজোমের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। প্রোটিন তৈরি করা। তো কিভাবে কি প্রোটিন তৈরি করে, কি প্রক্রিয়া, কিভাবে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ হয়, সেই আরএনএ আবার নিউক্লিয়াসের ভেতর থেকে কোষের বাইরে চলে আসে, বাইরে এসে এই রাইবোজোমকে বলে যে এই দাও আমি একটা কোড নিয়ে আসছি, এই কোডটা দিয়ে তুমি প্রোটিন তৈরি করো। তারপরে রাইবোজোম সেই কোড দিয়ে প্রোটিন তৈরি করে। এই হচ্ছে সরল নিয়ম। এর মধ্যে কি কি ধাপ আছে, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, প্রত্যেকটা ধাপ আমরা আলাদা আলাদা করে ডিটেলস পড়বো। তো আপাতত আমরা এটুকু জানবো যে রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এর বাইরে এটা কি করে? এর বাইরে এটা আর দুইটা কাজ করে। এটা স্নেহ বিপাক, মনে রাখবা দুইটা কাজ একটু খেয়াল রাখবা, যেহেতু প্রোটিন তৈরি এটা তো কমন, এটা হচ্ছে সবাই পারে। এর বাইরে দুইটা কাজ হচ্ছে স্নেহ বিপাক আর গ্লুকোজের ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন মানে কি? ফসফেট যোগ করা, যে কোনো কিছুতে ফসফেট যোগ করা মানে হচ্ছে ফসফোরাইলেশন। সো গ্লুকোজের ফসফোরাইলেশন আর স্নেহ বিপাক, এই দুইটা কাজও করে হচ্ছে রাইবোজোম। কোষের মধ্যে রাইবোজোম দুই ভাবে থাকতে পারে। দেখো কিছু কিছু রাইবোজোম থাকে, আমরা আগে যখন কোষ আঁকিয়েছিলাম তখন কিছু কিছু রাইবোজোম থাকে এরকম মুক্ত, ফ্রি, কিছু রাইবোজোম থাকে ডটের মতো, আর কিছু থাকে অন্য একটা অঙ্গাণু বা অন্য একটা অর্গানেলির সাথে যুক্ত। কোন অর্গানেলি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এরকম দানার মতো থাকে, তো তখনই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হয়ে যায় অমসৃণ, আমরা এক্ষুনি পড়বো। তো দেখো কিছু কিছু রাইবোজোম থাকে মুক্ত, কিছু রাইবোজোম থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো। তো চলে আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেখো নামের মধ্যে আমরা বুঝতে পারছি এন্ডো মানে ভেতরে, প্লাজমিক মানে কি? প্লাজমের ভেতরে, প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম যেটাই তুমি ধরো না কেন, যে কোনো একটা প্লাজমের ভেতরে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি? রেটিকুলাম মানে হচ্ছে জালিকা, জালিকা। সো জালের মতো যে অঙ্গ থাকে সেটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা যখন কোষ আঁকিয়েছিলাম এটা কি ছিল? এটা নিউক্লিয়াস ছিল। আমরা দেখেছিলাম তখন কিন্তু আমি বলেছি যে এই নিউক্লিয়ার ঝিল্লি থেকে এখানে তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর গায়ে, এই যে এক্ষুনি বললাম, এর গায়ে থাকে হচ্ছে ডটের মতো রাইবোজোম। তাহলে দেখো এদের সৃষ্টি কোথা থেকে হলো? ঝিল্লি থেকে। কোন ঝিল্লি থেকে? হতে পারে নিউক্লিয়ার ঝিল্লি, হতে পারে এটা কোষ ঝিল্লি, যে কোনোটাই হতে পারে, এমন না যে শুধু নিউক্লিয়ার ঝিল্লি থেকে তৈরি হবে। নিউক্লিয়ার ঝিল্লি, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজমিক ঝিল্লি, যে কোনোটা থেকেই তৈরি হতে পারে। তাহলে সবসময় মনে রাখবা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয় ঝিল্লি থেকে। এখন কোন ঝিল্লি? অপশনে সেটা
দেয়া থাকবে। সো গেল। কি কি টাইপ আছে? মসৃণ আর অমসৃণ। দেখো এটা কি, এটা অমসৃণ কারণ এটার গায়ে রাইবোজোম লাগানো আছে। আবার যদি এখানে আমি একটা দেখি, এটা কি, এটার গায়ে যদি আমি রাইবোজোম না দেই তাহলে এটা হচ্ছে মসৃণ, এটার গায়ে কোনো রাইবোজোম নাই। তাহলে দুই প্রকারের হতে পারে, মসৃণ আর অমসৃণ। যেহেতু আমি কিছুক্ষণ আগে বললাম যে ম্যাক্সিমাম অর্গানেলই হচ্ছে তোমার প্রোটিন দিয়ে তৈরি, সো এইখানেও প্রোটিন থাকে, প্রোটিনের সাথে থাকে হচ্ছে লিপিড। লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। কত পার্সেন্ট? 60 to 70, 30 to 40। দেখো এখানেও কিন্তু প্রোটিনটা অনেক বেশি, 60 to 70% প্রোটিন। এর বাইরে এটার ভেতরে কিছু এনজাইম থাকে, এনজাইমগুলো কোষকে বিভিন্ন কাজ করতে সহায়তা করে। কত ধরনের এনজাইম থাকে আমাদের এটা একটু দরকার। 15 ধরনের এনজাইম থাকে। একাডেমিকে না আসলেও অ্যাডমিশনে এই কোশ্চেনগুলো খুব বেশি আসে। সো আমরা যখন একবারেই পড়তেছি আমরা একবারেই পুরোটা অ্যাটলিস্ট দেখে ফেলবো। গঠন কি কি আছে, আসো আমরা গঠন দেখি। এটার গঠন হতে পারে 3 রকম। দেখো আমি এই যে চ্যাপ্টা চ্যাপ্টা এরকম যেগুলো আঁকাচ্ছি, এইগুলো কি? এইগুলো হচ্ছে সিস্টার্নি। মেইনলি আমরা যেগুলো আঁকাই সেগুলো হচ্ছে সিস্টার্নি। সিস্টার্নির সাথে কি থাকে? ভেসিকল থাকে। ভেসিকল মানে আমি কি বলেছিলাম একটু আগে? ভেসিকল মানে হচ্ছে কোনো ঝিল্লিবদ্ধ একটা ফাঁকা জায়গা। তাহলে এটা হচ্ছে ভেসিকল, ছোট ছোট এরকম ঝিল্লিবদ্ধ ফাঁকা জায়গা। তাহলে এটা কি থাকে? সিস্টার্নি থাকে, ভেসিকল থাকে। আরেকটা কি থাকে? টিউবিউল থাকে, এই যে টিউবের মতো, টিউবের মতো। এবং এটাকে, এটা হচ্ছে শাখান্বিত, টিউবের মতো। টিউব, ছোট টিউব বোঝাতে ইউজ করা হয় কি? টিউবিউল, টিউবের থেকে একটু ছোট। সো টিউবিউল কি থাকে? সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। তাহলে এই হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন। খুবই ছোট, খুবই সহজ। এখন কাজ, কাজের মধ্যে দেখো তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি ছিল? গায়ে রাইবোজোম ছিল না, যেগুলো অমসৃণ সেগুলোর গায়ে কি ছিল? রাইবোজোম ছিল। তাহলে এই রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি। তাহলে যেগুলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা প্রোটিন তৈরি করবে। কোনটা তৈরি করবে? অমসৃণ। তাহলে এটা প্রোটিন তৈরি করবে। প্রোটিন বাদে যা কিছু আছে সেগুলো সব তাহলে কে তৈরি করবে? মসৃণ তৈরি করবে। প্রোটিন বাদে আর কি কি আছে? কার্বোহাইড্রেট মানে কি? গ্লাইকোজেন, লিপিড, হরমোন। তিনটাই কে তৈরি করবে? মসৃণ তৈরি করবে। তাহলে দেখো এখানে সবই তৈরি হচ্ছে। প্রোটিন তৈরি করতেছে অমসৃণটা, কারণ সেখানে রাইবোজোম আছে। বাকি যা কিছু আছে সবকিছু তৈরি করছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর দেখো এটা কি? এটা একটা টিউবের মতো আছে, সিস্টার্নের মতো আছে। সো এই গঠনগুলো কি হয়? এই গঠনগুলো কোষকে শক্তি দেয়, কোষের কাঠামো গঠন করে। সেই জন্য বলেছে প্রোটোপ্লাজমের কাঠামো। লিপিড ও প্রোটিনের অন্তর্বাহক, এটার মাধ্যমে এই যে ভেসিকল গুলো থাকে, দেখো এই যে ভেসিকল দেখাইছি না? ভেসিকল, ভেসিকলের মধ্যে মধ্যে দিয়ে জিনিস ট্রান্সপোর্ট হয়। আমরা এর আগে যখন ফ্যাগোসাইটিক বা পিনোসাইটিক ভেসিকল দেখালাম তখন দেখালাম ভেসিকলের ভেতরে ওই এ বস্তুটা আবদ্ধ হয়ে গেছিল। আবদ্ধ হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হতে পারবে। সো যেখানে ভেসিকল আছে সেখানেই তুমি মনে করবা যে এখানে নিশ্চয়ই ট্রান্সপোর্টেশনের বিষয় আছে, পরিবহনের বিষয় আছে। তাহলে প্রোটিন আর লিপিডের অন্তর্বাহক হিসেবে কাজ করে। এটা আমরা নেক্সটেও দেখবো, নেক্সটে আরো অনেক জায়গাতে আছে। সো রাইবোজোম গ্লাইকোসিজম ধারণ করে দেখলাম। সেলুলোজ তৈরি করে, এই যে গ্লাইকোজেন তৈরি করেছিল সাথে সেলুলোজ তৈরি করেছিল। প্রোটিন পরিবহন করে, এই যে প্রোটিন যে তৈরি করেছি প্রোটিনটাকে পরিবহন করতে হবে না? প্রোটিন কোষে রেখে দিলে হবে? সো রেখে দিলে তো হবে না। সো প্রোটিনও পরিবহন করে, কোষের মধ্যে যে বিভিন্ন বিষাক্ত পদার্থগুলো আছে সেগুলোকেও বের করে দেয়। সো এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। নেক্সট আমরা আসি, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে একটা অঙ্গাণু তৈরি হয় যেটাকে আমরা বলি গোলগি বডি। তাহলে দেখো তো ঝিল্লি থেকে তৈরি হয়েছিল, ঝিল্লি থেকে তৈরি হয়েছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আবার তৈরি হয় গোলগি বডি। এটার আরো কিছু সিরিয়াল আছে। সো আপাতত এই গোলগি বডি নিয়ে আমরা কথাবার্তা বলবো। দেখো এই পেজে, এই স্লাইডে যা কিছু আছে সবই হচ্ছে গোলগি বডির অপর নাম। কি কি অপর নাম আছে? গোলগি বডিকে গোলগি যন্ত্র আমরা বলতে পারি, আলাদা তেমন কিছুই না।
প্যাকেজিং কেন্দ্র কি প্যাকেজ করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা তৈরি করেছিল সেটাকেই প্যাকেজ করবে গোলগি বডি। তো যত যা কিছু আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করলো, সেইখান থেকে গোলগি বডির কাছে আসে। গোলগি বডি কি করে? সেটাকে খুব সুন্দর প্যাকেট করে কোষের বাইরে পাঠায় দেয়। সো এই যে প্যাকেজিং কেন্দ্র হিসেবে কাজ করে গোলগি বডি। এর বাইরে এটা বলে ইডিওসোম, ডিকটায়োসোম, লাইপোকন্ড্রিয়া, কোষের ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ কেন বলে সেটা আমরা এটার গঠন পড়ার পরেই বুঝতে পারবো যে কেন এটাকে কোষের ট্রাফিক পুলিশ বলে। সাথে কি বলে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এখানে তোমরা খুবই ভুল করো, তোমাদের কোশ্চেনে আসে যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে কোনটাকে, কার্বোহাইড্রেট তৈরি করে কোনটা। তোমরা চিন্তা করো, এটা তো খুবই সহজ, খুবই সহজ। কোষের তো একটাই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে, সেটা হচ্ছে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। এই বলে তোমরা ক্লোরোপ্লাস্ট দেখাও, প্লাস্টিড দেখাও, সৃজনশীলে লিখো ক্লোরোপ্লাস্ট, তারপরে একটা 0 পাও। দেখো প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট যেটাই বলো না কেন, এইটা তৈরি করে সবসময় সরল কার্বোহাইড্রেট, মানে কি এরা গ্লুকোজ তৈরি করে। আমরা দেখবো শ্বসনে, সরি সার সংশ্লেষণে যে এরা গ্লুকোজ তৈরি করে। বাট গ্লুকোজ কি? এটা সরল কার্বোহাইড্রেট না। এই গ্লুকোজ থেকে আরো বড় কার্বোহাইড্রেট অণু তৈরি করার জন্য এই গ্লুকোজ অণুগুলোকে একটা আরেকটার সাথে যুক্ত হইতে হবে না? অনেকগুলো গ্লুকোজ একটা একটার সাথে যে চেইন তৈরি করতে হবে। এই চেইন তৈরি করার কাজটা কে করে? এইটাই তৈরি করে গোলগি বডি। তাহলে খাবার তৈরি করে কে বা শক্তি উৎপাদন করে, সরি খাদ্য উৎপাদন করে কে? খাদ্য উৎপাদন করে ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড। বা যদি বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলে? সেই গ্লুকোজ থেকে ছোট 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 অনেকগুলো গ্লুকোজ মিলে যে পলিমার তৈরি করে কার্বোহাইড্রেট তৈরি করে, এই কাজটা করে গোলগি বডি। সেই জন্য এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তো আশা করছি এইটা আর কারো ভুল হবে না যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে কোনটাকে। মানে এটার কি কি অংশ আছে? 2টা অংশ, ইয়ার মতোই তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতোই, এই যে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা সিস্টার্না থাকে, তার সাথে কি থাকে? ভেসিকল থাকে। ভেসিকল মানে হচ্ছে একটু বড় গহ্বর, এবং তার থেকে আরেকটু ছোট যেই গহ্বর সেগুলোকে বলা হচ্ছে ভ্যাকুওল। ঠিক আছে, এই বড়গুলো হচ্ছে ভেসিকল, ছোটগুলো হচ্ছে ভ্যাকুওল। তাহলে দেখো এইখানেও ভ্যাকুওল, ভেসিকল এই জিনিসগুলো আছে না? এইখানেও ভেসিকল আছে, ভ্যাকুওল আছে। তাহলে কাজের মধ্যে আমরা অবশ্যই পরিবহন রিলেটেড কিছু না কিছু তো পাবোই। বলো পরিবহন রিলেটেড পাবো না? আমরা অলরেডি বলছি যেখানে ভেসিকল থাকবে সেই জিনিসটাই পরিবহনের কাজ করবে, যে কোনো কিছু। এই যে দেখো সেই পরিবহন কিন্তু এখানেও আছে। তাহলে আমরা এটা কাজ দেখি, কাজ কি? কাজ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, শুরুতেই বললাম এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যা তৈরি হবে সবকিছুকে এরা একদম প্যাকেট করে দিবে। তাহলে এইগুলোকে ঝিল্লিবদ্ধ করবে, কোষ প্লেট তৈরি করবে। আমরা যখন কোষ বিভাজন করব তখন দেখব এই যে সাপোজ একটা কোষ, এই একটা কোষ থেকে যখন অপত্য 2টা কোষ তৈরি হবে, তখন এই টেলোফেজ ধাপে, সাপোজ এখনো 2টা পুরোপুরি আলাদা হয়নি, টেলোফেজ ধাপ, এটা টেলোফেজ ধাপে এই ধাপটার আগে, এই ধাপটার আগে এরকম একই সাথে ছিল এরা। তারপরে এদের মধ্যেখানে কোষ প্লেট তৈরি হবে, আলটিমেটলি কোষ প্লেট তৈরি হয়ে এরা কিন্তু আলাদা হয়ে যাবে। তো এই কোষ প্লেট তৈরি করার সময় এই গোলগি বডি থেকে কিছু উপাদান এসে এই কোষ প্লেট তৈরি করে। এই জন্য বলা হয়েছে যে গোলগি বডির কাজের মধ্যে এটা কি করে? কোষ প্লেট তৈরি করে। এবারে আরো কিছু এটা তৈরি করে। কি তৈরি করে? আমরা যদি একটা শুক্রাণুর গঠন দেখি, তাহলে শুক্রাণুর মাথার উপরে এখানে থাকে হচ্ছে অ্যাক্রোজোম। এটাকে একটা টুপির মতো অংশ থাকে, শুক্রাণুর মাথার উপর একটা টুপির মতো অংশ থাকে, এটাকে বলে অ্যাক্রোজোম। তাহলে অ্যাক্রোজোম কে তৈরি করে? এটাও তৈরি করে হচ্ছে গোলগি বডি। দেখো খুব গুরুত্বপূর্ণ জিনিস এরা তৈরি করে। এরা তৈরি করে হচ্ছে অ্যাক্রোজোম। এর আগে আমরা দেখলাম এরা তৈরি করে কোষ প্লেট। এরপরে এরা কি তৈরি করে? এরা হচ্ছে লাইসোজোম তৈরি করে। বেসিক্যালি অনেক জায়গাতে লেখা যে লাইসোজোম তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আবার কোথাও কোথাও লেখা লাইসোজোম তৈরি করে গোলগি বডি। সো দেখো আমরা কিন্তু এখানে জানি ইয়ারে প্রস্তুতকৃত দ্রব্য ঝিল্লিবদ্ধ করে হচ্ছে গোলগি বডি। তো যতক্ষণ পর্যন্ত না লাইসোজোম একটা ঝিল্লিবদ্ধ হয়ে অঙ্গাণু তৈরি করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমরা আলাদাভাবে লাইসোজোম বলতে পারবো না। সো এই গোলগি বডি কিন্তু এই লাইসোজোমের ঝিল্লিবদ্ধ করে।
তো এই জন্য আমরা বলি যে লাইসোজোম তৈরি করে কে, গোলগি বডি। একটু দেখো তো, আমরা এর আগে যখন পড়লাম কি ঝিল্লি থেকে তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় গোলগি বডি, এবং এখান থেকে তৈরি হচ্ছে লাইসোজোম। লাইসোজোম এর বাইরে ইয়ার থেকে কি, মসৃণ থেকে তৈরি হয় সবকিছু, আর অমসৃণ থেকে তৈরি হয় প্রোটিন, আর বাকি সব তৈরি হয় মসৃণ থেকে। এর বাইরে যেহেতু দুইটাতেই ভেসিকল আছে, দুইটাই পরিবহন করে। তাহলে দেখো, তোমরা যদি জাস্ট এইভাবে মনে রাখো লাইনটা, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু পড়া হয়ে যায় এখান থেকে। দেখো, কোষ প্লেট হলো, লাইসোজোম হলো, একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে এটিপি তৈরিতে উদ্বুদ্ধ করা। শুক্রাণুর এক্সোজোম তৈরি, পলিস্যাকারাইড কিভাবে সংশ্লেষ করে, কিভাবে পরিবহন করে বললাম, কিন্তু একটা গ্লুকোজ অণু এরকম অনেকগুলো গ্লুকোজ অণুকে যুক্ত করে, এই মনোমারগুলোকে যুক্ত করে 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 পলিমার তৈরি করে বা পলিস্যাকারাইড তৈরি করে, এবং অবশ্যই সেটাকে তৈরি করতে শুধু রেখে দিবে না, সেটাকে পরিবহনও করে এই গোলগি বডি। তো এই হচ্ছে গোলগি বডি নিয়ে কথাবার্তা। বিজ্ঞানী ক্যামেলো গোলগি এটা আবিষ্কার করে, এই নামটা মনে রাখতে হবে তোমাদেরকে, বিজ্ঞানী ক্যামেলো গোলগি গোলগি বডি আবিষ্কার করে। নেক্সট আমাদের আজকে লাস্ট যে অঙ্গাণু সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম নামের মধ্যেই দেখো লাইসো বা লাইসিস থেকে এসেছে, এটা লাইসিস। হ্যাঁ, লাইসিস। লাইসিস মানে কি, কোনো জিনিসকে ধ্বংস করে দেয়া, কোনো জিনিসকে নষ্ট করে দেয়া। তার মানে আমাদের এই লাইসোজোম, এই ভদ্রলোকের কাজ কি, এর কাজ হচ্ছে সবকিছুকে নষ্ট করে দেয়া, সবকিছুকে হজম করে ফেলা, সবকিছুকে ধ্বংস করে ফেলা। সো এই লাইসোজোম, তার অপর নাম হচ্ছে আত্মঘাতী থলিকা। ধ্বংস করে তো করে, এমনই ধ্বংস করে, নিজের কোষকেও সে ধ্বংস করে ফেলে, নিজের কোষকেও মেরে ফেলে। এই জন্য এটাকে বলে আত্মঘাতী থলিকা, বা ইংলিশে সুসাইডাল স্কোয়াড। সবকিছুকে হজম করে ফেলে, তাই বলে কোষের পাকস্থলী। কি দিয়ে হজম করে? অবশ্যই এনজাইম লাগবে, এনজাইম ছাড়া তো হজম করতে পারবে না, রাইট? তাহলে এর মধ্যে প্রচুর এনজাইম থাকে। লাইসোজোম আমরা কি জানি, লাইসোজোম অবশ্যই ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, এটা কিন্তু ওই প্রোমাইসেরার মধ্যে ছিল না, কোনো লাতও নাই, তাহলে এটিকে অবশ্যই ঝিল্লিবদ্ধ। ঝিল্লির মধ্যে কি আছে, ঝিল্লির মধ্যে আছেই প্রচুর পরিমাণে এনজাইম। এনজাইম এই ধরনের এনজাইম হাইড্রোলাইটিক বা প্রোটিওলাইটিক, এই ধরনের এনজাইম গুলো এর মধ্যে থাকে। কতগুলো? 40 থেকে 50 রকমের এনজাইম থাকে। ডিএনএস থাকে, আরএনএস থাকে, অ্যাসিড ফসফেটেস থাকে, হায়ালুরোনিডেস থাকে, লাইপেজ থাকে, যত এনজাইম দরকার। ডিএনএস কি করবে? ডিএনএ কে ভেঙে ফেলবে। আরএনএস কি করবে? আরএনএ কে ভেঙে ফেলবে। হায়ালুরোনিডেস কি করবে? হায়ালুরোনিক অ্যাসিডকে ভেঙে ফেলবে। অ্যাসিড ফসফেটেস কি করবে? কোষের মধ্যে কোষের যে গঠনদানকারী যত উপাদান আছে সবকে ভেঙে ফেলবে অ্যাসিড ফসফেটেস। লাইপেজ কি করবে? যত লিপিড আছে সব ভেঙে ফেলবে। তাহলে দেখো, কোষের অর্গানেলি তৈরি হয়েছিল প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে, তৈরি হয়েছিল লিপিড জাতীয় পদার্থ দিয়ে। তাহলে এই ঝিল্লি ভেদ করে যদি এই এনজাইমগুলো কখনো বাইরে বের হয়ে আসে, তাহলে তার কোষটা কি বাঁচবে? কোষের যত উপাদান আছে সব উপাদানকে নষ্ট করার জিনিস তো ভেতরে নিয়ে বসে আছে, তাহলে কোষ কিন্তু বাঁচবে না, তখনই কোষ মারা যাবে। সো এই জন্য এইটাকে বলে সুসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। আসো, এটার বাইরে তাহলে কি থাকে আমরা বললাম, বাইরে থাকে একটা লিপোপ্রোটিন ঝিল্লি, ভেতরে থাকে হচ্ছে এনজাইম, ভেতরে থাকে 40 এবং 50 প্রকার এনজাইম। এখন কথা হচ্ছে, দেখো তাহলে এই জিনিসটা তো খারাপ, তাই না? এটা কোষকে নষ্ট করে দিচ্ছে, এটা কোষে থাকারই কি দরকার ছিল? না থাকলেই তো হতো, হ্যাঁ, এটা তো কোষের কোনো দরকারই ছিল না। দেখো, এটা নর্মালি যখন কোষে থাকে তখন তো এটা একটা ঝিল্লিবদ্ধ অঙ্গ, তখন তো এর মধ্যে থেকে এনজাইম বের হচ্ছে না। এখন দেখো, কোষের ক্ষতি করতে কেউ আসছে, সাপোজ কোষের মধ্যে একটা ব্যাকটেরিয়া এসেছে, একটা ব্যাকটেরিয়া এসেছে, তাহলে সেই ব্যাকটেরিয়ার মধ্যেও তো প্রোটিন, লিপিড, হ্যানত্যান এসব দিয়েই সে তৈরি। তাহলে ব্যাকটেরিয়াকে ধ্বংস করা লাগবে না? তাহলে ব্যাকটেরিয়াকে কে ধ্বংস করবে? এই লাইসোজোমই যে ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে, লাইসোজোমের এই এনজাইম গুলো যে ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে।
তাহলে দেখো, যখন কোনো ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করবে তখন সেই ব্যাকটেরিয়াটাকেও তো ধ্বংস করা লাগবে। সেই সময়ে এই লাইসোজোম থেকে এই এনজাইমগুলো নিঃসৃত হবে, নিঃসৃত হয়ে সেটা এই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দিবে। সো নর্মালি এই লাইসোজোমের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। ফ্যাগোসাইটোসিস করা মানে কিরকম, এই যে আমরা একটু আগে পড়েছিলাম ফ্যাগোসাইটিক ভেসিকল, এটাও সেরকম ফ্যাগোসাইটিক ভেসিকল তৈরি করে। সাপোজ এই বি হচ্ছে একটা ব্যাকটেরিয়া, বি এটা যখন কাছে আসে তখন এখান থেকে এই যে এইরকম একটা ফ্যাগোসাইটিক ভেসিকল তৈরি হয়। এই ভেসিকলের মধ্যে বি এসে ঢুকে যায়, তারপরে কি করে এইটাকে এরকম করে এনসার্কেল করে ফেলে, যতটুকু ছিল ততটুকু এনসার্কেল করে ফেলে একটা এরকম ভেসিকলের মধ্যে বি চলে আসে। তারপরে কি করে, ভেতরে তো এনজাইম আছে, এই জিনিসটাকে তারপরে ওরা হজম করে ফেলে। সো এই ফ্যাগোসাইটোসিসের কাজটা হচ্ছে লাইসোজোমের। কখনো কখনো কি হয়, কোনো কোষ যদি নিজে কোনো কোষকে মেরে ফেলতে হয় তখন সে কি করে, তখন সে এই ঝিল্লিটাই নষ্ট করে দেয়, এই ঝিল্লি নষ্ট করে সেই কোষটাকে মেরে ফেলে, নিজের কোষকে মেরে ফেলে। এটা কি নিজেই নিজেরটাকে করতেছে, তাহলে এটাকে বলে অটোফ্যাগি। ফ্যাগি মানে হচ্ছে খেয়ে ফেলা, কোনো জিনিসকে খেয়ে ফেলা। এই যে ফ্যাগোসাইটোসিস, এটাকে খেয়ে ফেলতেছে, সো নিজেকে যখন খেয়ে ফেলবে সেটা হচ্ছে অটোফ্যাগি। এর বাইরে কি থাকে, এর বাইরে এর মধ্যে অ্যাসিড ফসফেটেজ থাকে। এই অ্যাসিড ফসফেটেজ কি করে, টিস্যু বিগলন করে, টিস্যু বিগলন করে অ্যাসিড ফসফেটেজ। আর কি থাকে এর মধ্যে, হায়ালুরোনিডেজ থাকে। অ্যাসিড ফসফেটেজ, হায়ালুরোনিডেজ, এর দুইটা আলাদাভাবে একটু মনে রাখতে হবে, এইগুলো থাকে। তাহলে এর আগে আমরা যখন একটা ফ্লোচার্ট দেখলাম যে ঝিল্লি থেকে তৈরি হয়েছিল ইয়ার, ইয়ার থেকে গোলগি, গোলগি থেকে লাইসোজোম, ইয়ার থেকে মসৃণ, অমসৃণ, অমসৃণ থেকে প্রোটিন, এখান থেকে বাকি সব। গোলগি বডি কি করবে, গোলগি বডি সব পরিবহন, পরিবহন কার্বোহাইড্রেট, পরিবহন পলিমার প্যাকেজ, এই তিনটা করে হচ্ছে গোলগি, পরিবহন, পলিমার, প্যাকেজ। এর বাইরে অ্যাক্রোজোম, এর বাইরে অ্যাক্রোজোমও তৈরি করে এরা। সো এইসব কিছু করলো, এরপরে গোলগি থেকে তৈরি হলো লাইসোজোম। লাইসোজোম কি করে, লাইসোজোম হচ্ছে কেরাটিন, কত দূরে হয়তো তোমরা দেখতে পাবা না, আমি নিচে লিখি, লাইসোজোম হচ্ছে কেরাটিন ক্যান্সার। তাহলে কেরাটিন ক্যান্সার। এই হচ্ছে আজকের এই তিনটা অঙ্গাণুর একদম সরল করে একটা ফ্লোচার্ট। এর মধ্যে এদের ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এই জিনিসটা যদি তোমরা মনে রাখো তাহলে দেখবা অনেক কিছু, বা পরীক্ষার হলে তোমার মাথায় রাখতে ইজি হয়। পরীক্ষার হলে কি হয় জানো, যে শুরুটা কি ছিল সেটাই মনে পড়ে না, যে গোলগি বডির মধ্যে আসলে ছিল কি, বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ছিল কি, কি পড়ছি এখানে। যখন দুইটা একটা মনে পড়ে যায় তখন দেখা যায় বাকিটাও মনে পড়তেছে। সো এইটা যদি তোমরা মাথায় রাখো তাহলে দেখবে এরকম মেইন দুইটা একটা জিনিস যা যা আছে সবকিছু কিন্তু তোমার মনে থাকতেছে। সো আজকে হচ্ছে আমাদের এই চারটা জিনিসের আমরা গঠন কাজ পড়লাম। কি কি পড়লাম আমরা, প্রথমে কোষ ঝিল্লি পড়লাম, ফ্লুইড মোজাইক মডেলটা দেখলাম, কোষ ঝিল্লির কাজ, তারপরে চারটা কোষীয় অঙ্গাণু বা অর্গানেলি, তার মধ্যে রাইবোজোম দেখলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি অ্যান্ড লাইসোজোম। সো আশা করছি এইগুলো নিয়ে তোমাদের যা যা প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো মোটামুটি বুঝতে পারছো এখন। এর মধ্যে থেকে রিটেনে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কোষ ঝিল্লির যে ফ্লুইড মোজাইক মডেলটা পড়লাম সেইটা, প্লাস কোষ ঝিল্লি কোষ প্রাচীরের পার্থক্য। আর তোমাদের কাজ হচ্ছে, দেখো আমরা গত ক্লাসে পড়ছিলাম কোষ প্রাচীর, আজকের ক্লাসে পড়লাম কোষ ঝিল্লি। তাহলে এই ক্লাসের মধ্যে তোমরা যা যা পার্থক্য দেখতে পাইলে, যেমন একটা তো অলরেডি বলে দিয়েছি, এটা হচ্ছে জড়, এটা হচ্ছে সজীব, এটা
অর্ধবৃত্ত, এটা কিন্তু এরকম কিছু ছিল না। গঠনের মধ্যে দুইটার মধ্যে পার্থক্য আছে। সো দেখো পার্থক্য ছকের মধ্যে যা যা আছে আমরা কিন্তু সব বলে ফেলেছি। এখন তোমার কাজ হচ্ছে তুমি ক্লাসটা করবা, তুমি জিনিসটা বুঝবা, বুঝে যেই কয়টা পার্থক্য তোমার মনে হয় যে না আমি লিখতে পারতেছি যে কোষ প্রাচীরের এই কয়টা বৈশিষ্ট্য, কোষ ঝিল্লির এই কয়টা বৈশিষ্ট্য, তাহলেই তো পার্থক্য হয়ে গেল। পার্থক্য তো আলাদা আলাদা করে কিছু লিখতে হয় না। তো তোমরা এই পার্থক্যর চার্টটা বানাবা। তোমরা কি করবা তাহলে, ছবি আঁকাবা কোষ ঝিল্লি প্লাস কোষ প্রাচীরের আর কোষ ঝিল্লির মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যর একটা চার্ট বানানোর চেষ্টা করবা। এরপরে সেখানে যদি আরো কিছু অ্যাড করতে হয় বা সেখানে যদি কোনো কারেকশন করতে হয় সেইটা আমরা করে দেবো, ঠিক আছে? সো এই কাজটা তোমরা করো। আর বাকি এই অঙ্গাণুগুলোর মধ্যে এই চারটা অঙ্গাণু সিরিয়ালি পড়বে। এভাবে যদি সিরিয়ালি পড়ো, দেখো তুমি যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, লাইসোজোম এটা একদম সিরিয়ালি পড়ো, তাহলে দেখো তোমার কাজগুলো মনে থাকতেছে। তুমি যদি হ্যাপাজার্ডলি পড়ো মনে রাখতে কষ্ট হবে। সো এই সিরিয়ালটা সবাই একটু খেয়াল করবা। নেক্সট ক্লাসে আমরা আমাদের রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দুইটা অর্গানেলি পড়বো। সো ততক্ষণ পর্যন্ত তোমরা এইটা একটু রিক্যাপিচুলেট করো, মাথার মধ্যে নাও, একটু সেটেল হইতে দাও। তারপরে আমরা পরবর্তী ক্লাসে বাকিগুলো নিয়ে পড়বো, ঠিক আছে? সো টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।